হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর WBT যে টেস্ট পেপার বেরিয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তার ফিজিক্সের WBT এর ফিজিক্সের মডেল কোশ্চেন পেপার 3 এর যে পার্ট বি যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেইগুলো সম্পূর্ণ আমি সমাধান আলোচনা করব ব্যাখ্যা সহকারে। কেন আসলো, কীভাবে উত্তরটা আসলো, শুধু প্রশ্ন এবং উত্তর এই আকারে নয়, এই প্রশ্নের উত্তরটা কেন এরকম হলো তার প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে এবং সবথেকে সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং এর আগের ভিডিওতে অর্থাৎ আমি পার্ট 1 মডেল কোশ্চেন পেপার পার্ট 1 পার্ট 2 এগুলোরও ঠিক একইভাবে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্ন আলোচনা করবো। দেখো পেজ নাম্বার, তোমাদের WBT এর পেজ নাম্বার 315, এই পেজটা খুলবে। যাদের কাছে WBT এর টেস্ট পেপার নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে PDF ফাইল যে বলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো, তাহলে কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে পেজ নাম্বার 315 প্রথম যে কোশ্চেনটা আছে 1 নম্বর কোশ্চেন দেখে নাও। পার্ট বি সেকশন 1, উল্লেখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক বলতে এখানে চেয়েছে। অপশান এ জুল লিখা J = C × V, অপশান বি J = C/B, অপশান সি হচ্ছে J = V/A, অপশান ডি হচ্ছে J = VA। যে এখানে হচ্ছে জুল। ওকে, যে এখানে হচ্ছে জুল। আমি আরেকটা বলছি, এখানে অপশান এখানে অপশানগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের একটু। J = বলেছে কি J = C × V, অপশান বি বলেছে দেখে নাও J = C/B, J = C/B, অপশান সিটা বলেছে দেখে নাও J = V/A, J = V/A, আর অপশান ডি হচ্ছে কি দেখে নাও, অপশান ডি বলেছে কি J = VA, J = VA, V × A। এবার যেটা কি যে হচ্ছে এখানে জুল। ওকে, কার্যের। ওকে, যে মানে হচ্ছে এখানে যেটাকে আমরা কার্য পারবো, কার্য W। ওকে, আর সিটা হচ্ছে কুলম, কুলম হচ্ছে কি আধান Q, ভি হচ্ছে কি ভি হচ্ছে ভোল্ট। ওকে, ভোল্ট। তারপরে দেখে না বি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, ভি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, এইগুলো। এবার আমরা কি জানি এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে, আমরা কি জানি W = QV, তাই না? এটা তো আমরা জানি W = QV। তাহলে W = যদি আমরা জুল বলি, জুল = Q হচ্ছে আধান, আধানের একা হচ্ছে কুলম, আর বিভবের একা হচ্ছে ভোল্ট। তাহলে J = C × V, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে যে 4টে অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ। তাহলে 1 নম্বর কোশ্চেন, প্রথম যে কোশ্চেন আছে প্রথম কোশ্চেনে অপশান এ সঠিক উত্তর হবে J = C × V, কুলম × ভোল্ট। পরেরটা দেখবেন কুলম/V, এটাও হবে না। W, তার মানে এখানে বলেছে W = Q/V, তাহলে এটা রং, এটা হবে না। এখানে বলেছে দেখে নাও W = V/I, এইটাও হবে না, এটা রং। তাহলে এইগুলো সব ভুল আছে। তার সঠিক উত্তর কী হবে? W = QV, এটা আমরা জানি। তার সেখানে W কে J কনভার্ট করলে Q কে C আর V কে ভোল্ট, তাহলে J = C × V, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2 নম্বর কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন আছে। একটি গোলাকার তরল বিন্দু ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত হলো। ওকে, প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে? খুবই সুন্দর কোশ্চেন দিয়েছি, দেখে নাও এটা কীভাবে সমাধান করতে হবে দেখে নাও। এইগুলো ডাইরেক্ট তুমি MCQ কোশ্চেন মানে অপশান মুখস্থ করে পারবে না, এইগুলো অবশ্যই ক্যালকুলেশন তোমাকে জানতে হবে। ক্যালকুলেশন জানলে তবেই এরকম টাইপের অন্যান্য কোশ্চেন তুমি যদি আসে তুমি খুব সহজে করতে পারবে। বিশেষ করে আমি এখানে যে সমস্ত MCQ ক্যালকুলেশনগুলো করে দেবো সেইগুলো যদি ভালো করে বুঝতে পেরে থাকো আর নিজে থেকে পারো এইগুলো, তাহলে দেখবে তুমি এখান থেকে বড় কোশ্চেন আসলো যেগুলো 2 নম্বর 3 নম্বর যে কোশ্চেনগুলো থাকে সেই কনসেপ্ট কিন্তু এর মধ্যেই আছে, সেইগুলো তুমি খুব সহজেই পেরে যাবে। তাহলে এখানে বলছে দেখে নাও কোশ্চেনটায় যে একটা বড় বিন্দু আছে, তাহলে আমি এর ব্যাসার্ধ হচ্ছে R। ওকে, এর ব্যাসার্ধ হচ্ছে R। এর ধারকত্ব কত বলেছে দেখো না 2 নম্বর কোশ্চেন। আমি C = বললাম 1 মাইক্রোফ্যারাড, এর ধারকত্ব বলেছে 1 মাইক্রোফ্যারাড। একে ভাঙা হয়েছে। ওকে, একে ভেঙে 8টি সমান, একে ভেঙে 8টা সমান তৈরি করছে। 1 2 3 4 5 6 7 8, 8টি সমান তরল বিন্দু তৈরি করা আছে। 5 6 7 8, প্রত্যেকটা সমান। তাহলে এটা ধরি, তাহলে এখানে লিখে ধরি বড় এটা কী বলা যায় এখানে তরল বিন্দু। ওকে, তরল বিন্দু, এটাকে একটি গোলাকার তরল বিন্দু। ওকে, বড় তরল বিন্দুর ব্যাসার্ধ R এবং ছোট তরল বিন্দুর
ব্যাসার্ধ স্মল আর। ওকে, তাহলে প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে কি স্মল আর, আর বড়টা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে নিশ্চয়ই 8টা, ভালো করে বুঝে নাও, 8টা গোলকের মোট যেই আয়তন হবে তার আয়তন কার সঙ্গে সমান হবে? বড়টার সঙ্গে। তাহলে ধরি একটি ছোট গোলকের আয়তন কত হবে? একটি ছোট গোলকের আয়তন আমি V1 ধরছি। ওকে, V1 ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউ। ওকে, 4/3 পাই স্মল আর কিউ, এটা হচ্ছে। আর বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন সেটা কত হবে? বড় গোলকের আয়তন ক্যাপিটাল ভি, সেটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। এবার দেখে নাও, আমরা জানি কি, তাহলে একটা বড় গোলকের আয়তন সহ 8টা ছোট গোলকের আয়তন, তাহলে এটা দুটোকে ইকুয়াল করে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে বলতে পারি কি, প্রশ্ন অনুসারে সেটা কি, প্রশ্ন অনুসারে V ইকুয়াল টু 8 ইন্টু V1, তাহলে ভি হচ্ছে কি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। ওকে, এটা এবার এখানে দেখে নাও, 4/3 পাই কেটে যাবে, তাহলে এখানটা পাচ্ছি কি আর কিউ ইকুয়াল টু, আচ্ছা 8 আর কিউ, তাহলে বলতে হয় কি 2r এর হোল কিউ, তার মানে r ইকুয়াল টু 2r, তা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 2, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 2। দেখে নাও, এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটি ছোট্ট গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধের অর্ধেক হবে, এইরকমভাবে 8টা গোলক তৈরি হয়। ভালো করে দেখে নাও, তাহলে V ইকুয়াল টু 8 V1, কারণ 8টা ছোটো গোলক নিয়ে একটা বড় গোলক হয়েছে, তো 4/3 পাই আর কিউ ইকুয়াল টু 8, 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই কেটে যাবে, আর কিউ ইকুয়াল টু 8 আর কিউ, 8 মানে হচ্ছে 2r এর হোল কিউব, তা দুদিকে কিউব তুলে দিলে r ইকুয়াল টু ক্যাপিটাল r বাই 2, এইটা আসলো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইখানটা দেখো না, এইখানটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা কি, এখান থেকে আমরা কীভাবে বের করবো দেখে নাও, আমরা জানি কি c ইকুয়াল টু, দেখে নাও c ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইন্টু ক্যাপিটাল আর, SI পদ্ধতিতে করি। একে মাইক্রো ফ্যারাড আছে, একে আমি ফ্যারাড করে 10⁻⁻6 ফ্যারাড বলতে পারি। তাহলে c ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, তাহলে বা ক্যাপিটাল আর ইকুয়াল টু c বাই 4 পাই এপসিলন নট। দেখে নাও, ক্যাপিটাল আর ইকুয়াল টু c বাই 4 পাই এপসিলন নট। তাহলে এবার দেখে নাও, তাহলে স্মল আর, এখান থেকে স্মল আরটা কত বেরোবে দেখে নাও, স্মল আর বলতে পারি কি, বা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর মানে কি দেখো 2r, তা 2 স্মল আর ইকুয়াল টু c বাই 4 পাই এপসিলন নট। দেখে নাও, আমি কি বসালাম, যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 স্মল আর, এই যে সম্পর্ক ছিল ক্যাপিটাল আর ইকুয়াল টু 2r। ওকে, তাহলে আর এই জায়গায় 2r বসে, সেখান থেকে বলতে পারি বা স্মল আর ইকুয়াল টু c বাই 2 ইন্টু 4 পাই এপসিলন নট। আমি এখানে কাটলাম না, কারণ দেখে নাও, এটাকে আমি 1 নম্বর দিলাম, বা এটাকে যদি 2 নম্বর, এটা 1 নম্বরে দিলাম। ওকে, কী করলাম ভালো করে বুঝে নাও, প্রথমে কি করলাম, যে বড় গোলক ছোট গোলকের ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক সেটা বের করলাম, সেটা দেখলাম কি ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 স্মল আর। এবার আমরা কি জানি, c ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর, যদি এটা c বড় গোলকের ক্যাপাসিটার হয় বা ধারকত্ব হয়, তা সেখান থেকে r ইকুয়াল টু c বাই 4 পাই এপসিলন নট। এবার দেখেন r ইকুয়াল টু কি 2r। ওকে, r ইকুয়াল টু 2r, তাহলে r ইকুয়াল স্মল আর ইকুয়াল টু c বাই 2 ইন্টু 4 পাই এপসিলন নট, এটা পেয়ে গেলাম। আবার দেখুন ছোটো গোলকের ক্ষেত্রে, তাহলে এখানে যদি আমরা ধরে নিই, এটাকে একটু সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবে। ওকে, লিখে দেবে, ধরি ছোট গোলকের ধারকত্ব হচ্ছে c ড্যাশ, তাহলে অতএব বলতে পারি c ড্যাশ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইন্টু স্মল আর, কারণ এস আয়াতে করছি, দেখুন এটা পুরো ক্যাপাসিটার প্রথম একদম কনসেপ্ট ছিল যে একটি গোলকের ব্যাসার্ধ এবং তার ধারকত্বের মধ্যে সম্পর্কটা, এটা প্রমাণও করা আছে। যদি তুমি এটা বুঝতে না পারো, অবশ্যই আমার এর উপরে যে ভিডিওগুলো আছে, ভিডিও দেখে নেবে, খুবই সহজ করে এগুলো বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু c ড্যাশ বাই 4 পাই এপসিলন নট। এবারে এই আর এর মানটা আমরা এখানে ব্যবহার করব,
এই যে আর এর মানটা আমরা এখানে ব্যবহার, কারণ এখানে কি বের করতে বলেছে দেখো, এখানে বলেছে কি প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে, প্রতি যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র তরল বিন্দু তৈরি হয়েছে এদের ধারকত্ব কত, সেটাকে আমরা সি ড্যাশ ধরছি। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে অতএব সি ড্যাশ বাই 4 পাই এপসিলন নট ইকুয়াল টু ওকে ইকুয়াল টু সি বাই 2 ইন্টু 4 পাই এপসিলন নট। তাহলে 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট কেটে যাবে, তাহলে বা সি ড্যাশ ইকুয়াল টু সি এর মান কত আছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1/2 মাইক্রোফ্যারাড। তাহলে কত আসছে দেখে নাও 1/2 মাইক্রোফ্যারাড। তাহলে দেখে নাও 1/2 মাইক্রোফ্যারাড। তাহলে কত সহজ হয়ে গেল দেখে নাও। তাহলে মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো। তাহলে প্রথমে কি করবে, এই ছোটো গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক করবে, সেখান থেকে পেলাম কি আর ইকুয়াল টু 2r, এটা পেয়ে গেলাম। তারপরে কি এই বড় গোলকের ধারকত্ব যদি সি ধরি তার সঙ্গে সম্পর্ক কি আছে, তাহলে আমরা জানি কি যে এখানে আর ইকুয়াল ডাইরেক্ট এখানে বসাতে পারি, আমরা এই সম্পর্কেই আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। যদি আমরা এটা আগে থাকতে বের করে থাকি তা ডাইরেক্ট এখানে যে সম্পর্কটা বসিয়ে দিই কী হবে দেখেন, তাহলে এখানে আর এর জায়গায় সি বাই 4 পাই এপসিলন নট, আর এখানে 2 ইকুয়াল টু 2 ইন্টু স্মল আর জায়গায় সি ড্যাশ বাই 4 পাই এপসিলন নট। তাহলে 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট কেটে যাবে, সি ড্যাশ ইকুয়াল টু সি বাই 2, তাহলে হচ্ছে 1/2 মাইক্রোফ্যারাড। কারণ কি সি এর মান কত আছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এইভাবে করতে হবে শর্টকাটে, যেটা আমি দেখালাম শর্টকাটে এইভাবে। আর যদি কোশ্চেনে 2 নম্বরের কোশ্চেনে দেয় তাহলে যেইভাবে ডেরিভেশন করে দেখালাম সেইভাবে ডেরিভেশন তোমার করতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, এটা হচ্ছে তাহলে অপশান কোনটা হবে, অপশান এ। তাহলে এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখে নাও, 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 3 নম্বর কোশ্চেনটা কি, 5 ওহম রোধযুক্ত একটি তারকে টেনে দৈর্ঘ্য 3 গুণ করা হলো, নতুন তারটি রোধ কত হবে। খুবই সহজ দেখে নাও, কোশ্চেনটা খুবই ইজি আছে, এরকম টাইপের অঙ্ক আমি আগেও করেছি। ধরো একটা পরিবাহী তার আছে, ওকে, তার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এর রোধ ধরি এবং এর রোধ যদি আমি আর ধরে নিই, এর রোধটা যদি আর ধরে নিই, তাহলে 3 নম্বর কোশ্চেন এটা। তাহলে আর ইকুয়াল টু কী হবে, রো এল বাই এ। ওকে, রো এল বাই এ, এবং এর রোধটা বলে দিয়েছে কত রোধ 5 ওহম। এর রোধটা কত বলেছে, এর আর ইকুয়াল টু বলেছে কি 5 ওহম। তাহলে এখানে যদি বসে তাহলে বা বলতে হয় রো এল বাই এ ইকুয়াল টু 5 ওহম। এটাকে আমি 1 নম্বর কোশ্চেন দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবারে এই তারটিকে টেনে 3 গুণ করা হয়েছে, তাহলে তারটিকে টানা হয়েছে, তার টানলে কী হবে, তারটা সরু হয়ে যাবে। ওকে, তারটা কী হয়ে যাবে, সরু হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য এখন কত হয়েছে 3l, আর ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে a/3। দৈর্ঘ্য ভালো করে মনে রাখো, দৈর্ঘ্য যেই হারে বাড়বে ক্ষেত্রফল ঠিক সেই হারে কমবে। কীভাবে দেখে নাও, দৈর্ঘ্য টেনে বাড়ার আগে মানে আগে যা আয়তন ছিল এখন যা আয়তন সেম থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আয়তন যদি v ইকুয়াল টু al হয়, তাহলে এখানে v ইকুয়াল টু কী হবে a ড্যাশ l ড্যাশ হবে। এবার l ড্যাশটা বলছে 3l, তাহলে আমি বলতে পারি a ড্যাশ l ড্যাশ ইকুয়াল টু al। তাহলে a ড্যাশ ইন্টু l ড্যাশটা কত 3 গুণ বৃদ্ধি করা আছে, আগে দৈর্ঘ্য l হলে এখন 3l ইকুয়াল টু al। তাহলে l কাটলে a ড্যাশ ইকুয়াল টু a/3। তারপরে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে দৈর্ঘ্য যেই হারে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সেই হারে কমে যাবে। কারণ দেখুন একটা তারকে টানলে শুরু হয়ে যায়, আগের মতো একটা মোটা তার আছে দেখবেন আবার টানো শুরু হয়ে যাবে, তার দৈর্ঘ্য বাড়লে কী হয়, ক্ষেত্রফলটা প্রস্থের ক্ষেত্রফল কমে যায়। তাহলে অবশ্যই এখন কী হবে, অতএব এখন তারটির রোধ হবে, সেটা কী হবে, আর ড্যাশ ধরলাম, আর ড্যাশ ইকুয়াল টু রোধাঙ্ক একই থাকে, কোনো পরিবর্তন হবে না, এল ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশের মান কত আছে 3l, আর এ ড্যাশ হচ্ছে কি a/3। তাহলে এখানে বসালে কত হচ্ছে দেখে নাও 3, তাহলে হচ্ছে রো ইন্টু এল বাই এ ইন্টু 3 উপরে ছিল ইন্টু এই a/3টা, এই 3টা উপরে উঠবে, তাহলে 3। তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 3 3 9 9 রো এল বাই এ। তা রো এল বাই এ এর মান কত 5, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 9 ইন্টু 5, তো 5 9 45 45 ওহম। তাহলে এখন তারটি নতুন রোধ হবে কত 45 ওহম, অর্থাৎ অপশান ডি
অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 45 হবে। ভালো করে দেখে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, এই ক্যালকুলেশন তুমিও পারবে, মেন কীভাবে হচ্ছে অঙ্কগুলো সেইটা বোঝার চেষ্টা করো। আমি দেখে নাও এরম টাইপের অঙ্ক একটা আসছে, তার পরীক্ষা একটা আসার সম্ভাবনা আছে, সেই জন্য এরম টাইপের অঙ্কগুলো 20% টেনে বৃদ্ধি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, এইগুলো ভালো করে মনে করবে বা এইগুলো প্র্যাকটিস বেশি করে করবে। একটি তারকে অর্ধেক করে কাটা হয়েছে, তারপর সমান্তরাল সমবায় করা হচ্ছে, সেখানে তুলরোধ কত হবে, এরম টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে। এরম টাইপের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় এরম একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও তাহলে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 4 নম্বর কোশ্চেনটা, সাইক্লোট্রন তড়িৎ করতে পারে মানে অ্যাক্সিলারেট করতে পারে। অপশান এ আলফা কণাকে, অপশান বি বিটা কণাকে, অপশান সি উচ্চ শক্তির গামা কণাকে, অপশান ডি নিউট্রন কণাকে। সবসময় মনে রাখবে এটা তোমাদের থিওরিতেই আছে, তোমাদের সাইক্লোট্রন যে ডিভাইস ব্যাপার আছে, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারটা দেখবে সাইক্লোট্রন, সেখানে কম্পাঙ্ক আমরা পর্যায়কাল বের করেছিলাম, ওখানে মেন যে থিওরি প্রথম 2-3 লাইন যদি পড়ো, ওখানেই বলা আছে যে সাইক্লোট্রন অ্যাকচুয়ালি করে কি, যন্ত্রটা যে আলফা কণা বা প্রোটন কণাকে ত্বরান্বিত করতে পারে। তাহলে এখানে তার বিটা হচ্ছে ইলেকট্রন, এটাও হবে না, গামাও হবে না, নিউট্রনও হবে না। তাহলে এখানে যে অপশানটা আছে অপশান এ সঠিক উত্তর হবে আলফা কণাকে। ওকে, তাহলে এটা কী হবে, আলফা কণাকে। তা সর্বদা মনে রাখবে বা নোট আকারে লিখতে পারো যে সাইক্লোট্রন যন্ত্রটি ত্বরান্বিত করতে পারে আলফা কণা বা প্রোটন কণাকে। ওকে, এই দুটো লিখতে পারো। এখানে আলফা কণা দিয়েছে, কোনো জায়গায় প্রোটনও বলে দিতে পারে। তাহলে এটা কী হবে, 4 নম্বরটা আছে কি 4 নম্বরের অপশান এ। ওকে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, আলফা কণাকে। ওকে, আলফা কণাকে ত্বরান্বিত করতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, একটি স্থায়ী দণ্ডচুম্বককে আড়াআড়িভাবে কেটে সমান 2 টুকরো করলে প্রত্যেকটি খণ্ডের চৌম্বক ভ্রামক হবে। এখানে বলেছে কি চৌম্বক প্রথমে চুম্বক ভ্রামক ছিল এম, ক্যাপিটাল এম। তাহলে অপশান কোনটা হবে দেখে নাও, ক্যাপিটাল এম, অপশান বি 2m, অপশান সি m/2, অপশান ডি m/√2, কোনটা হবে দেখে নাও। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ওকে, এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দেওয়া আছে, দেখে নাও কী হবে। একটা দণ্ডচুম্বক আছে, ওকে, দণ্ডচুম্বক আছে। ওকে, তাহলে নর্মালি আমার দণ্ডচুম্বক দৈর্ঘ্য কত 12 ধরি, এবং এর মেরু শক্তিকে আমরা কিউ আকারে ধরে কিউএমও বলে থাকি বা এমও বলে থাকি। আমি এই বইয়ের এখানে ক্ষেত্রে আমি এম ধরলাম, যে মেরু শক্তি এম। তাহলে ধরি এটা কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ধরি দণ্ড চুম্বকের মেরু শক্তি স্মল এম এবং কার্যকারী দৈর্ঘ্য ইকুয়াল টু 12। ওকে, তাহলে বলতে পারি অতএব চুম্বক দ্বিমেরু ভ্রামক ক্যাপিটাল এম ইকুয়াল টু কী হবে, স্মল এম ইন্টু 12, তাই না? এইটা আমরা জানি মেরু শক্তি ইন্টু ওই দুটো দুটো মেরু শক্তির মধ্যে দূরত্ব। ওকে, এই দূরত্বটা, এটা স্মল এম ধরলাম। এবারে এটা হচ্ছে আমার বলে দিয়েছে কোশ্চেনে, এতটুকু বলে দিয়েছে কোশ্চেনটায়। এরপরে বলছে কি একে যদি আড়াআড়িভাবে এইভাবে যদি কাটা হয়, অর্ধেক করা হয়, তার মানে এইভাবে কেটে পৃথক করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইভাবে যদি কেটে দেওয়া হয় তাহলে কী হবে দেখে নাও। তাহলে মেরু শক্তিতে আমার একই থাকে, মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না, এটা এম ছিল, এটাও এম থাকবে। দৈর্ঘ্যটা এখন অর্ধেক হয়েছে, আগে 12 ছিল, এখন কী হয়েছে এল। তাহলে এখন লিখতে হবে, এখন বা দণ্ডচুম্বককে আড়াআড়িভাবে কাটার পর এখন চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে, সেটা কী হবে দেখে নাও। তাহলে এম ড্যাশ, আমরা এম ড্যাশ ধরছি, এম ড্যাশ ইকুয়াল টু এম, যে কোনো একটা মেরু শক্তি ইন্টু এদের মধ্যেকার কার্যকারী দৈর্ঘ্য, তাহলে ইন্টু এল। দেখে নাও এম ইন্টু এল, কারণ এখন দেখে যেহেতু আমরা ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এটাকে আমরা আড়াআড়িভাবে কেটেছি। এইভাবে কাটলে দেখে নাও, যদি এইভাবে কাটি দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, আর যদি একটা দণ্ডচুম্বককে এইভাবে কাটি তাহলে মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে।
কখন এটাতে কোশ্চেনে এই দু রকম দেয়, হয় এইভাবে কাটা হয়েছে দৈর্ঘ্য বরাবর, নাহলে আড়াআড়িভাবে। আড়াআড়ি কাটলে সবসময় মনে রাখবে তাদের কার্যকরী দৈর্ঘ্যটা বা দুই মেরুর মধ্যে দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে। আর লম্বলম্বিভাবে কাটলে যদি এইভাবে কাটা হয় তাহলে প্রথম অবস্থায় এম ছিল, তাহলে এখন যে দুটো ছোট্ট সরু মতো চুম্বক তৈরি হবে দণ্ডচুম্বক, এদের মেরুশক্তি অর্ধেক হয়ে যাবে, মেরুশক্তি অর্ধেক হয়ে যাবে। ওকে, যেহেতু এখানে এইভাবে কেটে তাহলে মেরুশক্তির কোনো পরিবর্তন হবে, মেরুশক্তি একই থাকবে। আর এটাকে যেহেতু তাহলে দৈর্ঘ্যটা কি অর্ধেক, শুধু 12 ছিল আগে, এখন এল হয়ে যাবে। তাহলে এখন চুম্বক দ্বিমেরু ভ্রামক কী হবে, এম ইন্টু এল। এবার এটাকে আমরা একটু সাজাই, এম ইন্টু 12। ওকে, এম ইন্টু 12 ইন্টু 1/2 দিলাম, কারণ এখানে 2 ছিল না। এবার এম ইন্টু 12টা মানে কী ছিল, আমার ক্যাপিটাল এম। তাহলে এম ড্যাশ ইকুয়াল টু m/2। তাহলে এখন চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে, এখন চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান হবে m/2, অর্থাৎ এখানে অপশানটি কী হবে, অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, এখানে অপশানগুলো ছিল, অপশান এ ছিল শুধু এম, অপশান বি ছিল 2m, অপশান সি m/2, অপশান ডি ছিল m/√2। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে, m ড্যাশ ইকুয়াল টু m/2, এইটা হবে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, যেইভাবে করলাম একটু খাতা তোমরা লিখে নেবে এটা। নেক্সট যে কোশ্চেনটা করবো, কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। কিউ ড্যাশ মানের আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিউ আধানকে একবার ঘুরিয়ে আনতে কার্য করতে হবে। অপশান এ 0, অপশান বি কিউ ড্যাশ বাই 4πε0 আর, অপশান সি কিউ ড্যাশ বাই 8π² আর, অপশান ডি কিউ ড্যাশ বাই 4πε0 আর। কোশ্চেনটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমার ছবি আকারে। কোশ্চেনটা কী বলতে চেয়েছে দেখে নাও। বলেছে কি দেখো, একটি কিউ ড্যাশ মানে আধানকে কেন্দ্র করে, একটা কিউ ড্যাশ মানে আধান আছে, একে কেন্দ্র করে, এটা কিউ ড্যাশ, কিউ ড্যাশ একটা আর ব্যাসার্ধ বৃত্ত পথে একটা কিউ পরিমাণ আধানকে এখানে ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে এক পাক ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, তাহলে এক পাক ঘুরিয়ে নিয়ে আসলে মোট কৃতকার্য কী হবে, আমরা কৃতকার্য জানি কি, 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর কত আছে 6। ওকে, কৃতকার্য W ইকুয়াল টু F ইন্টু S, তাই না, বল ইন্টু সরণ। তাহলে এখানে সরণটা কত হচ্ছে দেখে নাও, যদি আমরা বল বলি তাহলে এখানে বল বলতে পারি F হচ্ছে ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ড্যাশ বাই r², এটা। কিন্তু এর সরণটা কত হচ্ছে, টোটাল সরণ, এখান থেকে গিয়ে আবার এখানে এসছে, তার টোটাল সরণ কি, S ইকুয়াল টু 0, একটা বৃত্ত পরে পুরো এক পাক ঘুরে আসতে টোটাল সরণ কত, 0 হয়ে যাবে, অর্থাৎ 0। তাহলে W ইকুয়াল টু 0 হবে, তাহলে কৃতকার্য কী হবে, 0 হবে। তাহলে এখানে অপশানটা কোনটা আছে দেখে নাও, অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর হবে, মোট কৃতকার্য কী হবে আমার 0 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার কোশ্চেনটা দেখে নাও, নেক্সট 7 নম্বর কোশ্চেনটা কী বলছে, দুটি তারের ব্যাসের অনুপাত 1:4, দুটি তারের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত, মানে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগটা কত হবে, তো অনুপাত সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখানো কী আছে, অপশান এ হচ্ছে 16:1, অপশান বি হচ্ছে 4:1, অপশান সি হচ্ছে 1:4, অপশান ডি হচ্ছে 1:16। তাহলে এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে দেখেন, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। তা দেখে নাও এর অ্যান্সারটা কী হবে, বলেছে কি ব্যাসের অনুপাত। ওকে, দুটি তার আছে, ব্যাসের অনুপাত, এটাকে ধরলাম D1, এটাকে ধরলাম D2। তাহলে 7 কোশ্চেন নাম্বার, ওকে কোশ্চেন নাম্বার 7, তাহলে D1/D2 ইকুয়াল টু 1/4। কোশ্চেন এটা বলে দিয়েছে D1/D2 ইকুয়াল টু 1:4 বা 1/4। তাহলে বিচলন বেগের ফর্মুলা কি, আমরা জানি কি I ইকুয়াল টু NEA/VD, তাহলে VD ইকুয়াল টু I/NEA, ওকে I/NEA এটা হবে। এবার দেখো আমি প্রথম তারটার ক্ষেত্রে VD1 ইকুয়াল টু ইকুয়াল টু বলতে পারি কি I/NE, ওকে NE, এ হচ্ছে কি πr², এ হচ্ছে কি এ বলতে পারি কি πr², আবার R ইকুয়াল টু কি R ইকুয়াল টু D/2, তাহলে এখানে বলতে পারি কি πd²/4, ওকে πd²/4 হবে। তার মানে VD1 ইকুয়াল টু I/NE πd²/4, এই হিসাবে রাখলাম, দরকার 4টাকে আমি উপরে তুলে দিলাম ইন্টু 4।
আর D2 VD2 ইকুয়াল টু হচ্ছে কি I ইন্টু 4 হবে, এখানেও 4 হবে বাই এটা D1 দিলাম। ওকে, এখানে D1 যেহেতু প্রথমটার ক্ষেত্রে 1 I ইন্টু 4 বাই NE বাই পাই D2 স্কোয়ার এইটা হবে। তার দুটোকে অনুপাত করবো। দেখে না অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি এখানে দেখেন আমরা একবারেতে করে দেবো। দেখে নাও এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি যদি এইগুলো সব ধ্রুবক থাকে, যদি এইগুলো সব ধ্রুবক থাকে তাহলে আমি বলতে পারি VD1 প্রপোর্শনাল টু 1 বাই D1 স্কোয়ার, আর এখান থেকে VD2 প্রপোর্শনাল টু 1 বাই এখানে কী আছে D2 স্কোয়ার। ওকে, D2 স্কোয়ার। তাহলে V1 বাই VD1 বাই VD2 ইকুয়াল টু যদি অনুপাত করি 1 বাই D1 স্কোয়ার বাই 1 বাই D2 স্কোয়ার, তাহলে এটা কী হবে D2 বাই D1 তার হোল স্কোয়ার, D2 বাই D1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে D1 বাই D2 হচ্ছে 1 বাই 4, তার D2 বাই D1 করলে কত হবে, এটা উল্টা 4 বাই 1 হয়ে যাবে। তাহলে এখানে আর পাবো কি 4 বাই 1 তার হোল স্কোয়ার। তারপরে পাচ্ছি কি তাহলে বা VD1 ইজ টু VD2 ইকুয়াল টু 4 4 16 16:1। ওকে, এটা অনুপাত কত হচ্ছে তাহলে 16:1। অপশান দেখানো কী আছে অপশান এ, প্রথম অপশানটাই উত্তর হবে অপশান এ। তাহলে এটা কত হবে, কারণ দেখে নাও এখানে ডাইরেক্ট বিচলন বেগটা কার উপর ডিপেন্ড করছে, যদি আমার কারেন্ট কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে কি যে ব্যাসের উপর, ব্যাসটা কার বড় তার উপর ডিপেন্ড করে এবং ইনভার্সলি, তাই না? সেই জন্য VD ডাইরেক্ট আমরা করছি 1 বাই D1 স্কোয়ার 1 বাই D2 স্কোয়ার, ডাইরেক্ট এটা করে দেবো। এইগুলো কাটাকুটি করতে ভুল হতে পারে, দরকার নেই, যেহেতু ধ্রুবক আছে ডাইরেক্ট VD1 ইকুয়াল টু 1 বাই D1 স্কোয়ার 1 বাই D2 স্কোয়ার, সেখান থেকে অনুপাত করলে আমরা পাবো 16:1। যদি এটা 2 নম্বরও কোশ্চেন আসে সেই হিসাবে তোমরা এইভাবে ফলো করবে, কারণ কি এইগুলো কাটাকুটিতে যাবে না, কারণ এইগুলো করতে গেলে অনেক ভুল হয়ে যাবে। তাহলে যেটা লিখবে যেহেতু এগুলো সব ধ্রুবক, অতএব VD1 প্রপোর্শনাল টু 1 বাই D1 স্কোয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 8 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নাও। একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক M, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, তারটির নতুন চুম্বক ভ্রামক হবে অপশান এ ক্যাপিটাল M, অপশান বি 2M বাই পাই, অপশান সি M বাই 2 পাই, অপশান ডি M বাই পাই। এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে দেখো, খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও। কোশ্চেনটাকে বারবার দেখো, ম্যাক্সিমাম উত্তর কোশ্চেনের মধ্যেই থাকে, কোশ্চেনটা ভালো করে পড়লে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখে নাও এখানে ছবিটা আগে আঁকতে হবে আমাকে। কোশ্চেন নাম্বার 8। ওকে, ধরলাম একটা ইস্পাতের দণ্ডচুম্বক। ওকে, একটি ইস্পাতের তারের চুম্বক ভ্রামক, এটা ইস্পাত তারের চুম্বক ভ্রামক বলে দিচ্ছে, এটা ক্যাপিটাল M। ওকে, চুম্বক ভ্রামক ক্যাপিটাল M। তা ধরলাম এদের কার্যকারী দৈর্ঘ্য ধরলাম, এটা হচ্ছে মেরুশক্তি M, এখানে হচ্ছে মেরুশক্তি হচ্ছে M স্মল m। ওকে, আর এদের মধ্যে দূরত্বকে ধরলাম কার্যকর, এখানে দৈর্ঘ্য হচ্ছে x ধরলাম। ওকে, এদের মধ্যেকার দূরত্বকে আমি x ধরলাম, তাহলে বলতে পারি চুম্বক ভ্রামক ক্যাপিটাল M ইকুয়াল টু স্মল m ইন্টু এক্স, স্মল m ইন্টু এক্স। এবারে কী করেছে দেখে নাও, একে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ করা হলো, একে বাঁকানো হয়েছে। ওকে, এই দণ্ডচুম্বককে বাঁকানো হয়েছে, বাঁকিয়ে অর্ধবৃত্তের একটা অর্ধবৃত্তের রূপ দেওয়া, তার যার কেন্দ্র হচ্ছে এটা, তাহলে এর একটা ব্যাসার্ধ থাকবে, তাহলে এখানে ধরলাম এটা 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 সেম হবে, তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এইটাও আর হবে, এইটাও আর হবে, তার টোটালটা দূরত্ব কত হবে 2r। তাহলে এখান থেকে এর দূরত্ব কত হচ্ছে 2r। ওকে, এবারে এখানে তো মেরু, এখানেও মেরু আছে, তাহলে m। তাহলে এখন চুম্বক ভ্রামক হবে, চুম্বক ভ্রামক হবে, সেটা কি বলতে পারি, ধরি এখানে লিখতে হবে, ধরি বৃত্তের ব্যাসার্ধ স্মল আর। ওকে, স্মল আর, তাহলে বলতে পারি কি m ড্যাশ ইকুয়াল টু স্মল m ইন্টু 2r। দেখে নাও স্মল m ইন্টু 2r, কারণ এই দুটোর মধ্যে আমরা তো নর্মালি দুটো মেরুর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা মেজারমেন্ট করি। যদি একটা ধরে নাও, তাহলে এটা ধরে নাও এই অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত এরকম থাকে, তাহলে এখান থেকে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা আর হলে এইটাও আর হবে, এইটাও আর হবে, তাহলে এইটা মেরু হলে এইটা মেরু হলে এর মধ্যে মোট দূরত্ব কত হবে 2r হবে। সেইটা আমি দেখিয়েছি, চুম্বক বলে হয়তো আমরা এইভাবে বাঁকিয়েছি, ছবিটা ঠিক মতো হচ্ছে না, এটা বড় দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল দূরত্ব 2r হবে। তাহলে এখন
আমরা যে চুম্বক ভ্রামক হবে সেটাকে তো m ড্যাশ ইকুয়াল টু m ইন্টু 2r এটা হবে। এবার দেখেন আমি বলছি আগে দূরত্ব কী ছিল আমার এক্স, এবার এক্সটা কী ছিল এই দণ্ডচুম্বকটা কতটা দৈর্ঘ্য, তার মানে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু টোটালটা ছিল এক্স, তার মানে এর অর্ধ পরিধি। তাহলে একটা দণ্ডচুম্বকের যদি ব্যাসার্ধ এটা অর্ধবৃত্তাকার থাকে তাহলে এর ব্যাসার্ধ যদি আর হয় এর পরিধি কত হবে পাই আর। দেখেন ভালো করে দেখে নাও, এই অর্ধবৃত্তাকার পথের অর্ধবৃত্তাকার পথের পরিধি সেটা কত হবে, পরিধি ইকুয়াল টু পাই আর হবে। যেহেতু অর্ধবৃত্ত টোটাল বৃত্ত হলে কি 2 পাই আর হতো, যেহেতু অর্ধবৃত্ত পাই আর হবে, তাহলে পাই আর। আবার দেখে নাও এখান থেকে এই দণ্ডটার মোট দৈর্ঘ্য কত এক্স, তার মানে আমি এক্স দেখে নাও একটা এক্স দৈর্ঘ্যের দণ্ড ছিল সেটাকে আমি বাঁকিয়ে অর্ধবৃত্ত রূপ দিয়েছি, তাহলে এর পরিধিটাই হবে কি এর দৈর্ঘ্য এক্স। তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব এক্স ইকুয়াল টু পাই আর, তার মানে এখানে যদি আর বের করতে যাই আর ইকুয়াল টু এক্স বাই পাই, তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে বা এম ড্যাশ ইকুয়াল টু স্মল এম ইন্টু 2 ইন্টু আর এর জায়গায় কি এক্স বাই পাই, তাহলে বলতে হয় 2 ইন্টু এম ইন্টু এক্স, এই এম আর এক্সটাকে একসঙ্গে করলাম ডিভাইড বাই পাই। তাহলে এম ইন্টু এক্স মানে কি দেখে নাও, এম ইন্টু এক্স মানে আমরা প্রথমে লিখেছিলাম এটা এম ইন্টু এক্স ছিল কি ক্যাপিটাল এম, তাহলে বলতে পারি বা এম ড্যাশ ইকুয়াল টু 2 ক্যাপিটাল এম বাই পাই। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। ভালো করে দেখে নাও কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এটা 2 নম্বরের কোশ্চেন দেয় মাঝে মাঝে, বলে যে কি একটা দণ্ডচুম্বককে বাঁকিয়ে একটা অর্ধবৃত্ত রূপ দেওয়া হয়েছে, তাহলে একটা দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক কী হবে, বা দণ্ডচুম্বক না বলে এখানে ইস্পাতের তার বলতে কোনো যায় আসে না, একই কনসেপ্ট। তাহলে এখানে ধরলাম এটা এক্স ধরলাম, এক্স ধরতে পারো বা 12 ধরতে পারো, কোনো যায় আসে না, আমি এক্ষেত্রে এক্স ধরলাম। ওকে, তাহলে আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা জানি, দুটোর মেরুর মধ্যে দূরত্ব কার্যকরী দূরত্ব ইন্টু যে কোনো একটা মেরু শক্তি, তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু এম ইন্টু এক্স স্মল এম ইন্টু এক্স, তাহলে এটা চুম্বক দ্বিমেরু ভ্রামক। এবার যখন এটা বাঁকিয়ে দিচ্ছি এবার দেখে নাও মেরু শক্তিতে কোনো পরিবর্তন হবে না, একই আছে মেরু শক্তি, একই হবে মেরু শক্তি। এবারে এই দুটো মেরুর মধ্যে দূরত্ব কত, যদি এটা আর ব্যাসার্ধের হয়, যদি এর ব্যাসার্ধ আর হয় তাহলে টোটাল দূরত্ব কত হবে এখান থেকে 2r হবে, তাহলে এম ইন্টু 2r দিয়ে দিচ্ছি। এবার আর ইকুয়াল টু কী দেখে নাও একটা এক্স দৈর্ঘ্যের দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্ত রূপ দিয়ে আছে, তাহলে এই অর্ধবৃত্তাকার পথ, এই অর্ধবৃত্তাকার পথ কি হাফ পরিধি, একটা বৃত্তের হাফ পরিধি মানে পাই আর, তাহলে পাই আরটা কার সঙ্গে সমান হবে এই এক্সের সঙ্গে সমান হবে। তাহলে এই এক্সের সঙ্গে যদি পাই আরটা সমান হয় সেখান থেকে এক্স ইকুয়াল টু পাই আর বসালাম, তাহলে আর ইকুয়াল টু এক্স বাই পাই করলাম। তাহলে এখানে যে আর ছিল এখানে আর জায়গায় এক্স বাই পাই বসালাম, বসিয়ে দেখলাম যে এম ড্যাশ ইকুয়াল টু 2m বাই পাই, অর্থাৎ অর্ধবৃত্তাকার পথে বাঁকানোর ফলে এখন যে চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে সেটা হবে 2m বাই পাই। এখানে অপশানগুলো এখানে কী দিয়েছে, প্রথম অপশানটা এম বলেছে, দ্বিতীয় অপশান বি বলেছে 2m বাই পাই, অপশান বি হচ্ছে m বাই 2 পাই, অপশান ডি হচ্ছে m বাই পাই। তার সঠিক উত্তর কি অপশান বি, অপশান বিটা দেখা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি হচ্ছে কি 2m বাই পাই, এটা হবে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটাকে একটু সুন্দর করে তোমরা খাতা লিখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নাও 9 নম্বর কোশ্চেনটা, F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্সকে সমাক্ষীয়ভাবে সংলগ্ন অবস্থায় রাখা হলো, সমবায়ের ক্ষমতা কথা হবে সেটা বের করতে হবে। আমরা এগুলো জানি থিওরিতে আলোচনা করেছিলাম যে দুটি লেন্সকে পরস্পর স্পর্শ করিয়ে পাতলা লেন্সকে যদি রাখা হয় তার তুল্য ফোকাস দৈর্ঘ্য কী, তুল্য ফোকাস দৈর্ঘ্যের সমীকরণ আমরা বের করেছিলাম। অর্থাৎ দুটো লেন্স আছে, দুটো পাতলা লেন্স এইভাবে থাকলে তাদের ক্ষেত্রে যে তুল্য ফোকাসের যে ফর্মুলা ছিল 1 বাই ক্যাপিটাল এফ ইকুয়াল টু 1 বাই F1 প্লাস 1 বাই F2, যেটা এর হচ্ছে F1 এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে F2, তাহলে এটা হচ্ছে কম্বিনেশন, দুটোর কম্বিনেশন করলে এটা পাবো। এবার ক্ষমতা বের করছে, তা ধরি লেন্স দুটির তুল্য ক্ষমতা হচ্ছে ক্যাপিটাল পি, অতএব আমরা জানি কি পি ইকুয়াল টু 1 বাই এফ, এটা আমরা জানি, এটা থিওরিতে আমি আলোচনা করেছিলাম। যারা বিশেষ করে লেন্সের থিওরি দেখুনি অবশ্যই দেখে নেবে, খুব সহজ করে বোঝানো হয়েছে। তোমাদের আলোর প্রতি যে একঘেয়েমি একই টাইপের আসছে ভালো লাগে না, এইগুলো তুমি যদি আমার ভিডিও দেখো খুব সহজে এই একঘেয়েমি ব্যাপারটা কেটে যাবে, একটু ইন্টারেস্ট পাবে অপটিক্সের মধ্যেও। ওকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবে।
তো নেক্সট দেখেন তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে অতএব 1/f এর জায়গায় বসাবো কি p ইকুয়াল টু এখানে আমরা দেখে নাও এখানে আমরা অ্যান্সার হিসেবে সাজাচ্ছি যেহেতু অ্যান্সারে f1 f2 রেখেছে সেই জন্য আমরা এখানে রাখছি f1 f2 যদি লসাগু করি তাহলে f1 প্লাস f2 তাহলে এইটা হবে আমার ক্ষমতা। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও প্রথম অপশান বলছে কি a ইকুয়াল রুট অফ f1/f2 এটা হবে না, অপশান বি হচ্ছে রুট অফ f2/f1 এটাও হবে না, অপশান সি হচ্ছে f1 প্লাস f2/2 এটাও হবে না, অপশান ডি f1 প্লাস f2/f1f2 তাহলে এটাই হচ্ছে দেখে নাও f1 প্লাস f2/f1f2 অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি এটাকে আমরা পাওয়ারে কনভার্ট করবো না, যদি পাওয়ার এখানেও বের করতে বলতো তাহলে কী করতাম ক্যাপিটাল পি এটাকে 1/f-টাকে পি করতাম 1/f1-টাকে p1 প্লাস p2 করতাম কারণ p1 ইকুয়াল টু 1/f1 p2 ইকুয়াল টু 1/f2 এইটা মনে রাখবো কি কোনো কোশ্চেন টোটালটাই পাওয়ারে অপশান দিয়ে দিল তাহলে এটা p1 প্লাস p2 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় আলোর যে বর্ণের জন্য ঝালরের বেধ ন্যূনতম হয় তা হলো অপশান এ লাল বর্ণ, অপশান বি সবুজ বর্ণ, অপশান সি নীল বর্ণ, অপশান ডি হলুদ বর্ণ। এবার দেখে নাও যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম বা ঝালর তৈরি হবে না, কারণ কি এদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে উজ্জ্বলতা লাইটের অনেক বেশি থাকবে, তার অনেক আলো থাকলে সেখানে কি চারদিকে আলোটা ছড়িয়ে পড়বে, সেটা পরিষ্কারভাবে ইন্টারফারেন্স বা ব্যতিচারটা লক্ষ্য করা যাবে না বা ঝালর লক্ষ্য করা যাবে না। তা যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম হবে অপেক্ষাকৃত তার ক্ষেত্রে আমরা সূক্ষ্ম পরিষ্কারভাবে ঝালরগুলো দেখতে পাবো। তাহলে নীল, লাল, সবুজ আর হলুদ এর মধ্যে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি নীল বর্ণের, তাহলে এখানে অবশ্যই অপশান সি হবে, এখানে 10 নম্বরের অপশান সি নীল হবে, নীল বর্ণ। ওকে, নীল বর্ণের ক্ষেত্রে আমরা ঝালরটা স্পষ্টভাবে দেখতে পাবো। নেক্সট কোশ্চেন দেখে নাও 11 নম্বর কোশ্চেনটা কী বলছে ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ও বিটার মধ্যে সম্পর্কটি হলো, খুবই সহজ দেখে নাও আলফা আর বিটার মেন হচ্ছে আলফা বিটার মান তোমাকে জানতে হবে তবে তুমি সম্পর্ক নির্ণয় করতে পারবে, তাছাড়া এই সম্পর্কটা পরীক্ষা প্রমাণে দেয় যে প্রমাণ করো আলফা ইকুয়াল টু বলে যেই প্রমাণটা আছে এই প্রমাণটা দেয়, তা সেটা কেমন দেখে নাও মেন এদের মানগুলো জানলে খুব সহজেই প্রমাণ করতে পারো তোমরা। কোশ্চেন নম্বর কত আছে, কোশ্চেন নম্বর 11 আলফা ইকুয়াল টু ভালো করে মনে রাখবে IC/IE আর বিটা ইকুয়াল টু IC/IB। IE দেখে না এবার কারেন্টে দেখে নাও IE গ্রেটার দেন ICর থেকে IEটা বেশি হবে IC গ্রেটার দেন IB, অর্থাৎ সব থেকে কম কারেন্ট হচ্ছে কি IBর, সব থেকে বেশি কারেন্ট হচ্ছে IC ইমিটার কারেন্ট। ওকে, তাহলে যদি বেশি নিচে থাকে উপরে কম থাকে তাহলে আলফা লেস দ্যান 1 হবে, একের থেকে কম হবে, যদি নিচে কম থাকে তাহলে বিটা অবশ্যই মাছ গ্রেটার দ্যান 1 হবে, সেই জন্য বিটার অবশ্যই একের থেকে বেশি হবে আর আলফা একের থেকে কম হবে। এইটা শুধু যদি এই কনসেপ্টটা থাকে তাহলে ডেরিভেশন তোমার না জানা থাকলেও অপশানগুলো তুমি দেখেই করতে পারবে। প্রথম অপশানটা দেখে নাও a ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 1 মাইনাস বিটা বাই বিটা। ওকে, তা দেখে নাও এখানে কি হচ্ছে উপরে কম নিচে বেশি হচ্ছে লেস দ্যান 1 হচ্ছে কি, তারপর দেখে নাও এখানে বলছে কি আলফা ইকুয়াল টু 1 প্লাস বিটা বাই বিটা, আলফা ইকুয়াল টু বিটা বাই 1 মাইনাস বিটা, অপশান ডি বলছে বিটা বাই 1 প্লাস বিটা, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। যেহেতু আলফা আর বিটার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে তাহলে এখানে হবে কি আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, তার মানে দেখে নাও বিটার মান যা হবে নিচে তার থেকে বেশি হবে, তাহলে বেশি যদি নিচে হয় তাহলে আলফার মান একের থেকে কম হবে, তাহলে এটা কি অপশান হচ্ছে দেখে নাও অপশান ডি, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। ওকে, তাছাড়া অর্ধপরিবার যে আমার চ্যাপ্টারগুলো আছে ওখানে দেখবে এই প্রমাণটা করা আছে, সেখান থেকে তোমরা খুব সহজেই বোঝা যায় কীভাবে এটা প্রমাণ করা যায়। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও 12 নম্বর কোশ্চেনটা একটি দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য অপশান এ বৃদ্ধি পাবে, অপশান বি হ্রাস পাবে, অপশান সি অপরিবর্তিত থাকবে, অপশান ডি কোনোটি হবে না। ভালো করে মনে রাখবে দর্পণকে জলের মধ্যে ডোবালে কিন্তু এর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু লেন্সকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা অন্যান্য মাধ্যমে যদি বেশ করে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে রাখলে লেন্সকে এর ফোকাস দৈর্ঘ্য কী হবে বৃদ্ধি পাবে লেন্সের ক্ষেত্রে, কিন্তু দর্পণের ক্ষেত্রে এরকম দেখা যাবে না, সেই জন্য দর্পণের ক্ষেত্রে কী হবে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অপশান সি 12 দাগের হচ্ছে কি অপশান সি, সেটা হচ্ছে কি অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। ওকে,
নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 13, 13 নম্বর কোশ্চেনটা। এরকম কোশ্চেন এর আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ দেখে নাও এরকম টাইপের একটা কোশ্চেন আসছে। সেটা কী বলছে, নিচের কোন ডায়োডটির বিপরীত বায়াসে আছে, কোনটি বিপরীত বায়াসে আছে। তাহলে অবভিয়াসলি যেটা বললাম কি, নেগেটিভ দিকে পজিটিভ বেশি হলে, পজিটিভ যদি বেশি হয় সেটা রিভার্স বায়াস থাকবে, বা পজিটিভ দিকে নেগেটিভ যদি বেশি হয়ে যায় তাহলে সেটাও রিভার্স বায়াসে থাকবে। তাহলে এখানে বলছে কি, তোমার প্রথম বলছে কি ডায়োডটার +5, আমি ছবিটা আঁকছি চারটে, তবে তুমি বুঝতে পারবে, নাহলে বোঝা যাবে না এটা অতটা। তাহলে প্রথম ছবিটা দেখানো কি দিয়েছে, ওকে এই ছবিটা দিয়েছে, এটা হচ্ছে কি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে +5 ভোল্ট, তারপরে এখানে হচ্ছে কি +10 ভোল্ট। এবার দেখো না, নেগেটিভ আর পজিটিভ আছে, পজিটিভ আছে, তাহলে কোন দিকে বেশি আছে। তাহলে যদি আমরা এটা করেসপন্ডিং করি, এটা 0 হলে এটা +5 হবে। তাহলে দেখা যাচ্ছে পজিটিভ দিকে পজিটিভটা আছে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস আছে, রিভার্স বায়াস নয়। নেক্সট ছবিটা দিয়েছে দেখো, নেক্সট ছবিটা যেটা দিয়েছে, নেক্সট ছবিটা দেখে নাও। তাহলে এখানে কত আছে দেখে নাও, এদিকে -12 ভোল্ট, আর এখানে কত আছে দেখে নাও -5 ভোল্ট। তাহলে এর করসপন্ডিং যদি আমরা সাজাই, তাহলে এখান থেকে যদি 5 বাদ দিই, ওকে 5 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 7 -7 ভোল্ট, এটা 0 ভোল্ট। তাহলে এর সাপেক্ষে, তাহলে এই দুটো যদি কনসিডার করি, এই দুটোর মধ্যে কী হচ্ছে, নেগেটিভটা নেগেটিভ আছে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াসে আছে। নেক্সট দেখে নাও, নেক্সট ছবিটা কী দিয়েছে, এটা ছিল অপশান এ, এটা ছিল অপশান বি, ওকে। নেক্সট হচ্ছে অপশান সি, অপশান সিটা কেমন আছে দেখে নাও, গ্রাউন্ড আছে এখানটায়, এটা হচ্ছে কি পি আর এন, তারপরে এখানে দেখে নাও কি আছে -10 ভোল্ট, -10 ভোল্ট। তাহলে দেখেন এটা 0 সাপেক্ষে কত আছে, -10 নেগেটিভ দিকে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে লাস্ট ডি অপশানটা দেখানো কী আছে দেখানো, এটা কি আছে, এটা গ্রাউন্ড আছে, এখানে পজিটিভ কত আছে দেখানো, +5 ভোল্ট। তাহলে 0 সাপেক্ষে গ্রাউন্ড মাস 0 সাপেক্ষে নেগেটিভ, এন সাইডে পজিটিভ দিয়ে আছে, তাহলে পজিটিভ দিকে পি সাইডে কী আছে 0 আছে, আর এন সাইডে পজিটিভ দিয়ে আছে, তাহলে এইটাই রিভার্স বায়াস, কারণ এন এর সাপেক্ষে পজিটিভ আর এখানে 0 আছে, তাহলে এটা অবশ্যই রিভার্স বায়াস। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, তাহলে এটাই হচ্ছে আমার বিপরীত বায়াসে আছে, ওকে। তাহলে এইবার তোমার চেক করতে হবে যে কার সাপেক্ষে কোন দিকেটা বেশি আছে, সেটা হলে তার রিভার্স বায়াস বা ফরওয়ার্ড বায়াস হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর কোশ্চেন, এটা ছিল তো 13 নম্বর কোশ্চেন, ওকে 13 নম্বর কোশ্চেনের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখে কি আছে, জেনার ডায়োড ব্যবহার করা হয়, জেনার ডায়োড ব্যবহার করা হয়, দেখো এটা রিসেন্ট আমি ভিডিও করেছি, ভিডিওটা ভালো করে দেখো, যদি ভিডিওটা দেখে থাকো খুব সহজে উত্তর তোমরা করতে পারবে। জেনার ডায়োড ব্যবহার করা হয় সুইচ হিসাবে, অপশান এ সুইচ হিসাবে বলছে, অপশান বি একমুখী কারক হিসাবে, অপশান ডি সি বলছে বিবর্ধক হিসাবে, অপশান ডি ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে। দেখে নাও আমি রিসেন্ট ভিডিওটা করেছিলাম, তোমার ভিডিও যদি দেখে থাকো সহজেই উত্তর দিতে হবে, এটা কি ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে, কারণ জেনার ডায়োড সর্বদা রিভার্স বায়াসে পার্টিকুলার একটা ব্রেকডাউন ভোল্টেজে কাজ করে, যেহেতু জেনার ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ফিক্সড, তাহলে এটা অবশ্যই কী হবে, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর অপশান ডি। তাহলে 14 নম্বর এই সঠিক উত্তর কি, অপশান ডি, ওকে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে, ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড ব্যবহার করা হয়, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখুন টোটাল 14টা এমসিকিউ আমরা আলোচনা করে দিলাম। নেক্সট হচ্ছে সেকশন 2 গ্রুপ এ, এখানে যে 4টে শর্ট কোশ্চেন দিয়ে দেখে নাও, 4টে শর্ট কোশ্চেনের মধ্যে প্রথম শর্ট কোশ্চেনটা কী দিয়েছে দেখে নাও, একটি স্থির ইলেকট্রনের উপর তীব্র চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো, ইলেকট্রনের গতিপথ কীরূপ হবে, এটা দেখে নাও, কোনো ইলেকট্রন ভালো করে বুঝে নাও, এটা দেখো চুম্বকের মানে কোনো ইলেকট্রন যদি গতিশীল থাকে, সেখানে হচ্ছে চুম্বক ক্ষেত্র থাকে, তা যে চুম্বক বল হবে সেই জায়গাটা যদি তোমরা ভালো করে দেখে থাকো, দেখবে তাহলে একটা চুম্বক ক্ষেত্র আছে আর একটা আধান ভি বেগে গতিশীল আছে, তাহলে এর উপরে কি একটা চুম্বক বল ক্রিয়া করবে, এফ ইকুয়াল টু কী ছিল, এ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, তাই না, যদি মান বের করি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, ওকে এইটা আমরা পেয়েছিলাম। এবারে
চুম্বক ক্ষেত্র এবং আধানের গতিবেগ এদের মধ্যে বিভিন্ন কোণ অ্যাঙ্গেল থাকলে সেখানে বিভিন্ন রকম রূপ হয়েছিল। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সেটা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকছিল, তাই না? সেখান থেকে আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বা এর যেই বৃত্তাকার পথে ঘুরছে তার কম্পাঙ্ক কত সেটা বের করেছিলাম। যদি থিটা 180 ডিগ্রি হয় সেখানটায় 0 হয়েছিল, ওকে, তার মানে কোনো বল ওই মধ্যে প্রযুক্ত হবে না, সোজা বেরিয়ে যাবে। আর যদি থিটা যে কোনো একটা অ্যাঙ্গেল হয় সেখানে আমরা পেয়েছিলাম কি, এইভাবে দেখে নাও, এরকম পেয়েছিলাম স্প্রিংয়ের মতো এইভাবে ঘুরতে 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 তার সরলরৈখিকভাবে যাবে। এই 3টে কেস পেয়েছিলাম এবং এর প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখে নাও কিছু হলো আধানের একটা বেগ ছিল। যদি আধান স্থির থাকে, এখানে বলেছে কি দেখে নাও, এখানে কোশ্চেনটা কত নম্বর দেখে নাও, 2 নম্বরের 2-1 এখানে বলেছে দেখে নাও একটি স্থির ইলেকট্রনের উপর ইলেকট্রনটা কে স্থির অবস্থায় আছে, তার মানে এর বেগ 0, ওকে, বেগ 0। তীব্র চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করা হলো, ইলেকট্রনের গতিপথ কীরূপ হবে? ইলেকট্রনের উপরে কোনো বল প্রযুক্ত হবে না, লিখে দেবে ইলেকট্রনের উপরে বাহ্যিক কোনো বল প্রযুক্ত হবে না, অর্থাৎ ইলেকট্রন স্থির থাকবে, স্থির ইলেকট্রনের উপরে কোনো বল প্রযুক্ত হয় না, ওকে। তাহলে এই কথাটা তোমরা লিখে দেবে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা এখানে কে দিয়েছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 10⁴ নিউটন পার কুলম বলতে কি বোঝাও? ওকে, বলছে কি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 10⁴ নিউটন পার কুলম বলতে কি বোঝো? তাহলে এটা তোমরা যদি ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞাটা পড়ো সেখান থেকে হয়ে যাবে। আমরা ইলেকট্রিক ফিল্ড সংজ্ঞা জানি, কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক আধানকে যদি রাখা হয় তার উপরে যে বল প্রযুক্ত হবে সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি। তাহলে এখানে কি বলবো আমরা, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম, যেহেতু কুলম আছে 1 কুলম, সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম আধানকে স্থাপন করলে বা রাখলে ওই আধানের উপর যদি 10⁴ নিউটন বল প্রযুক্ত হয় তাকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হবে। তাহলে কি বললাম, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম আধানকে স্থাপন করলে আধানটির উপর যদি 10⁴ নিউটন বল প্রযুক্ত হয় তাহলে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওই আধানের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হবে, ওকে। মানে সংজ্ঞাটাকে তুমি একক আধানের জায়গায় 1 কুলম আধান বলে দেবে, আর বলের জায়গায় 10⁴ নিউটন বল প্রযুক্ত হলে এই কথাটা বলে দেবে, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে কি, তড়িৎ ফ্লাক্সের মাতৃ সংকেত লেখো। তড়িৎ ফ্লাক্সের মাতৃ সংকেত খুবই সহজ আছে, দেখে নাও। তড়িৎ ফ্লাক্সের মাত্রা লিখতে বলেছে। কোশ্চেন নম্বর কত আছে দেখো না, কোশ্চেন নম্বর এটা হচ্ছে অথবা 2 অথবা। আমার তড়িৎ ফ্লাক্স কিনে ফাই ইকুয়াল টু ই ইন্টু এস, তাই না? ই ইন্টু এস, এস হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্ষেত্রফল, ই ইন্টু এ ক্ষেত্রফল। তাহলে ই এর আমরা একক দেখলাম কি, ই এর একক ছিল কি নিউটন পার কুলম। নিউটন হচ্ছে তার এর মাত্রা কি হবে, তার নিউটন বা বলের মাত্রা কি জানি আমরা, mL/t-2, আর কুলম হচ্ছে কি IT, তাই না? কারণ কি কারেন্ট I ইকুয়াল টু Q/T, তাহলে Q ইকুয়াল টু IT, তাহলে এর মাত্রা হবে কি I ইন্টু ক্যাপিটাল T। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা তাহলে কত হচ্ছে দেখো না, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ইলেকট্রিক ফিল্ডের মাত্রা হবে mL/t, দেখো না 1 আছে তাহলে উপরে উঠলে T-3, -2 আছে এখানে পাওয়ার 1 আছে তাহলে এটা উপরে উঠলে T-3 I-1, ওকে। তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে বলতে পারি ফাইয়ের মাত্রা ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ডের মাত্রা mL/t-3 I-1, এইটা ইন্টু ক্ষেত্রফল মাত্রা L², তার মানে কত হচ্ছে দেখো না mL আর L², তাহলে L³ হয়ে যাবে mL³ T-3 I-1, এইটা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্সের মাত্রা, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন, কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ? খুবই সহজ, উত্তল লেন্সকে মানে লেন্সের যে প্রতিসরাঙ্ক আছে, উত্তল লেন্সের থেকে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে যদি প্রবেশ করানো হয় তখন উত্তল লেন্সটি অবতল লেন্সের মতো আচরণ করবে। ভালো করে বুঝে নাও, উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক যা হবে তার থেকে বেশি প্রতিসরাঙ্কযুক্ত কোনো মাধ্যমে যদি প্রবেশ করানো হয় তখন উত্তল লেন্সটি অবতল লেন্সের মতো আচরণ করবে, এই কথাটাই বলে দেবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 4 নম্বর কোশ্চেনটা, 11010.101 বাইনারি সংখ্যাটির তুল্য দশমিক মান কত হবে? খুবই সহজ আছে, দেখে নাও।
এরা দুটো ট্রিক আছে, শর্ট ট্রিক আছে আর এমনি নর্মাল আছে, যেগুলো তোমরা 11 বা 12 সময় করবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যেটা ইউজ করতে পারবে। নিটের জন্য আলাদা ট্রিক আছে, যেগুলো আমরা যদি এই চ্যাপ্টার নিটের ক্লাস করাই সেখানে আমি ট্রিকগুলো আলোচনা করব। তোমরা এইচএসে যেগুলো ইউজ করবে, এটা কোশ্চেন নাম্বার দেখে নাও, 4 নম্বর কোশ্চেন কী বলছে, 11010.101 এখানে খুবই সহজ আছে। প্রথমে কী হবে, তোমরা ইন্টিজারটা নেবে 11010, তাহলে 11010, তাহলে এটা হচ্ছে 2, এটা 2 বের করতে বলছে কি, কোশ্চেন মার্ক 10 বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও, তাহলে 1 আমরা গুনবো 1 2 3 4 5, 5 নম্বরে, তাই না, 1 2 3 4 5, তাহলে 2 ইন্টু 2 টু টু দি পাওয়ার দেখে নাও, 1 ইন্টু এখানে 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, যার ডিজিট হবে সেখান থেকে 1 কমবে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ওকে, প্লাস তারপর দেখে নাও 0 আছে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটা হচ্ছে রুলস। যদি যে কোনো ইন্টিজার বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করতে হলে কী করতে হবে, তোমরা প্রথমে করবে কি, এখানে ডিজিট গুনবে, কটার ডিজিট আছে, তাহলে 1 2 3 4 5, 5টা ডিজিট আছে, তাহলে 5টা ডিজিট থাকলে যা সংখ্যা আছে সেই সংখ্যার সঙ্গে 2-এর উপর সেই একটা ডিজিট কমিয়ে পরপর ডিক্রিজ করতে হবে একদম 0 পর্যন্ত, একদম দেখবে যেন শেষ পর্যন্ত 0 আসে। যদি এখানে 0 না আসে তাহলে ভাববে কিছু ভুল হয়েছে, ওকে, নাহলে দরকার পড়ে তুমি একটা কাজ করবে, সব থেকে সহজ নিয়ম হচ্ছে কি, তুমি একটা কাজ করবে 1 ইন্টু 2, শুধু এটা রাখবে, পাওয়ারটা পরে দেবে, প্লাস 1 ইন্টু 2, ওকে, সে এইসব দিতে থাকবে, 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, একদম শেষ পর্যন্ত লিখবে, দেখে নাও, একদম শেষ পর্যন্ত লিখবে। লেখার পর কী করবে দেখে নাও, 0 1 2 3 4, ব্যাস হয়ে গেল। যদি ভুলে যাও যে কতটা ডিজিট হচ্ছে, তাহলে এই ডিজিট গোনারও দরকার নেই, ডাইরেক্ট এভাবে প্রথম সংখ্যাগুলো লিখে ফেলবে, তারপরে এখানে পাওয়ার দেওয়া শুরু করবে, 0 1 2 3 4, এইভাবে দেখবে খুব সহজে মিলে যাবে আর কোনো প্রবলেমও হবে না। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তো 2-এর পাওয়ার 4 আছে, আমার কাছে 2-এর পাওয়ার 3 থাকলে 18, 8 2 16, 16, ওকে, এটা 16 হবে। তার নেক্সট দেখে নাও, তাহলে এখান থেকে 8 3 আছে, এখানে 8 হবে, প্লাস 0 প্লাস 2 প্লাস 0, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 8 আর 2 10 16, তাহলে 26 10, এটা কত হচ্ছে 11010 2 ইকুয়াল টু, তাহলে দেখে নাও, তাহলে 11010 এর ইকুয়াল টু কত হচ্ছে 26, ওকে, তাহলে দেখে নাও 16, 8 হচ্ছে 8 আর 2 হচ্ছে 10 10 আর 16 26 26। এবারে দশমিক সংখ্যা, এটা দেখেন আরও সহজ আছে, 0.101, এইটা 2, তাহলে কী করবো, এখানে কোনো গোনার দরকারই নেই, ডাইরেক্ট করে দেবো, দেখে নাও 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এখানে স্টার্ট হবে -1 থেকে, 1 ইন্টু 2 -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এইভাবে। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2 প্লাস এটা 0 হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার 8 কিউব, টু দি পাওয়ার কিউব, ওকে, টু দি পাওয়ার কিউব, তাহলে কত হচ্ছে 1/2 কত হবে 0.5, ওকে, আর 1/2 টু দি পাওয়ার 8, 1/2 টু দি পাওয়ার মানে 8, ওকে, 1/2 টু দি পাওয়ার 3 মাঝে 1/8 হবে, তাহলে 1/8 মানে দেখে নাও ভাগ করলে কত হচ্ছে 1, ওকে, পয়েন্ট দিয়ে 0, 8 2 8 একে 8, ওকে, 8 একে 8 2 0.0, 8 2 16 3 8 24, তাহলে 8 2 16, ওকে, 4 0.0 5 8 40, তাহলে 0.125 0.125, তার মানে কত হচ্ছে দেখে নাও 0.625, এইটা 10, দেখে নাও। এইভাবে বাইনারি আর মানে ইন্টিজার এবং ফ্র্যাকশানগুলো বের করতে হয়, তাহলে আলটিমেট পেলাম কত, তাহলে অতএব 11010.101 ইকুয়াল টু পেলাম কত 26.625 বেস 10, তাহলে এখান থেকে 26 পয়েন্ট দিয়ে এটা 625 কার জন্য পেলাম, এইটার জন্য পেলাম, সেই জন্য এরপরে আমরা এটা বসিয়ে দিলাম। এইভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে এর অথবা দিয়ে আছে, এর অথবাটা কী বলে দেখে নাও, দশমিক সংখ্যা 45 তুল্য বাইনারি সংখ্যাটি কত, খুবই সহজ, ওকে, 45-এর বাইনারি সংখ্যা কত বের করতে বলেছে, তাহলে ডিভাইডেড বাই 2, যে ইন্টিজার সংখ্যা যে ডিভাইডেড বাই 2 নিয়ম যেটা সেটা আমরা করবো, দেখে নাও কী আছে, 45কে 2 দ্বারা ভাগ করো,
তাহলে দেখে নাও 22 দুগুণে 44, তাহলে 22, 22 দুগুণে 44, তাহলে 1 ভাগশেষ থাকে +1 দিয়ে দেবে হবে 22 ডিভাইডেড বাই 2, তাহলে 11 দুগুণে 22, তাহলে 0, ওকে 11 ডিভাইডেড বাই 2, তাহলে 5 দুগুণে 10, 1 থাকে ভাগশেষ 5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 1 থাকবে এখানে, তাহলে 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 1 2 1 প্লাস 1 প্লাস 0, ওকে ভাগশেষ থাকবে না, এইগুলো হচ্ছে সব ভাগশেষ, তাহলে 1 ডিভাইডেড বাই 2, যখন এখানে 1 চলে আসবে 0 প্লাস 1, ব্যাস হয়ে গেল। এর বটম টু টপ, এটা টপ এটা বটম, বটম টু টপ, ওকে তাহলে কী হবে 45 এর বেস 10 ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1 0 1 0 1 1 1 0 1 1 0 1, এটা হবে 2। এবার দেখো এটা ঠিক হয়েছে কিনা তুমি এটা ব্যাকে চেক করতেও পারবে, ওকে কীভাবে চেক করবে দেখে নাও, আমি যে নিয়মটা দেখালাম 1 0 1 1 0 1, ওকে বেস 2, তাহলে কী করবে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, দুটো 1 আছে, প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 হয়ে গেল। পাওয়ার কী করবে 0 1 2 3 4 5, তার 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে দেখেন 2 টু দি পাওয়ার 5 মানে বলতে পারি আমরা যে 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, 3 4 5 8 আর 4, এটা 8 এটা 4, তাহলে 8 4 8 32 32 প্লাস এটা 0, ওকে এটা 8 এটা 4 প্লাস এটা 0, এটা হচ্ছে 1, এখান থেকে 0 প্লাস 1, এটা 1 1 পেলাম 0 0 পেলাম 4 4 পেলাম 8 8 পেলাম 0 0 পেলাম 32। এবার এগুলো যোগ করে দেখ কত হচ্ছে, তাহলে 8 আর 4 কত হচ্ছে দেখুন 8 আর 4 12 12 32, 8 আর 4 12, তো 4 3 4 এই 1, তাহলে 45, ওকে তাহলে আমরা ব্যাকেও এটা প্রমাণ করতে পারি যে এটা 45 হবে, তাহলে 45-এর ইকুইভ্যালেন্ট বাইরের নাম্বার কত 1 0 1 1 0 1, ওকে তো এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। তা দেখো টোটাল যে কোশ্চেন পেপার 3 এর যে যত শর্ট কোশ্চেন এমসিকিউ ছিল এবং শর্ট কোশ্চেন ছিল সেগুলো সবই আলোচনা করলাম ব্যাখ্যা সহকারে, কেমন লেগেছে অবশ্যই সেটা তোমার কমেন্টে জানাবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে, আর যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।